দ্য 70s, যা 2010 সালে ফ্রেঞ্চ এবং কানাডিয়ান ভাষায় রিলিজ করা হয়। এই ছবির পরিচালক ড্যানিয়েল গ্রো। এটি মূলত ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার এবং রিভেঞ্জ ড্রামা। এই গল্পের মূল চরিত্র ব্রুনো হ্যামেল। সে পেশায় একজন সফল সার্জন, স্ত্রী এবং 7 বছর বয়সী মেয়েকে নিয়ে তার সাজানো সুখী সংসার। তাদের জীবন আর 10টা সাধারণ পরিবারের মতোই আলোয় ভরপুর ছিল, কিন্তু এক উজ্জ্বল দুপুরে সেই আলো চিরতরে নিভে যায়। মেয়ে জেসমিন প্রতিদিনের মতোই স্কুলে যাচ্ছিল, কিন্তু পথে উৎ পেতে থাকা এক পরিচিত চেহারার দানব অ্যান্টনি লিমেয়ার তাকে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর জেসমিনের নিতর রক্তাক্ত দেহটি উদ্ধার করা হয়। তার একমাত্র সন্তানকে পাশবিকভাবে নির্যাতন করে কে বা কারা খুন করেছে। মেয়ের এই অবস্থা দেখে ব্রুনোর পায়ের মাটি যেন সরে যায়। আইনের হাত থেকে আসামি ছিনতাই। পুলিশ খুব দ্রুতই অপরাধী অ্যান্টনি লিমেয়ারকে গ্রেফতার করতে সক্ষম হয়। আদালত তার বিচার করবে, হয়তো কয়েক বছরের জেল হবে, কিন্তু একজন সার্জন হিসাবে, একজন বাবা হিসাবে ব্রুনো জানত তার মেয়ের শরীর যে তীব্র যন্ত্রণা ভোগ করেছে, এই আইনি শাস্তি তার কাছে কিছুই না। সে নিজেই সিদ্ধান্ত নেয় নিজের আদালতে এর বিচার করবে। ব্রুনোর ভিতরে মমতাময়ী বাবাটি সেই মুহূর্তেই যেন মারা যায়। সেখানে জন্ম নেয় এক জ্বলন্ত আগ্নেয়গিরি। যেদিন পুলিশ ভ্যানে করে কড়া পাহারায় খুনি অ্যান্টনিকে আদালতে নিয়ে যাচ্ছিল, ব্রুনো এক মাস্টার প্ল্যান সাজায়। সে মাঝপথে পুলিশের গাড়িকে অ্যাম্বুশ করে অন্তত ঠান্ডা মাথায় পুলিশদের কুপোকাত করে সে খুনি অ্যান্টনিকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নিজের গাড়িতে তুলে নেয়। সে পুলিশকে দাওয়া করার সুযোগ না দিয়ে সরাসরি ফোন করে একটি বার্তা দেয়, আমি একে নিয়ে যাচ্ছি, ঠিক 7 দিন পর আমার মেয়ের জন্মদিন আমি একে পুলিশের হাতে তুলে দেব। তবে এই 7 দিন সে বেঁচে থাকবে নাকি তার লাশ ফিরবে সেটা আমার উপর নির্ভর করছে। বেসমেন্টের নরক এবং এক সার্জনের ছুরি। ব্রুনো অ্যান্টনিকে নিয়ে যায় বনের ভিতরে এক নির্জন পরিত্যক্ত বাড়ির অন্ধকার বেসমেন্টে। সেখানে একটি লোহার টেবিলে সে খুনিকে শক্ত করে বেঁধে ফেলে। এখানেই শুরু হয় সিনেমার আসল মনস্তান্ত্রিক এবং শারীরিক খেলা। ব্রুনো একজন সাধারণ মানুষ নয়, সে একজন সার্জন। সে মানুষের অ্যানাটমি খুব ভালো করে বোঝে। সে জানে শরীরে কোন রোগের টান দিলে মানুষ ব্যথায় চিৎকার করে জ্ঞান হারাবে কিন্তু মারা যাবে না। সে জানে কতটুকু চামড়া কাটলে তীব্র রক্তক্ষরণ হবে কিন্তু হার্ট বন্ধ হবে না। প্রথম 3 দিন ব্রুনো তার সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট বের করে অ্যান্টনিকে তার করা অপরাধের শাস্তি দেওয়া শুরু করে। সে প্রতিদিন নিয়ম করে ঠিক ততটুকু নির্যাতন করে যতটুকু একটি মানুষ নির্যাতন সহ্য করতে পারে। অ্যান্টনির তীব্র আত্মরাত্রি বেসমেন্টের দেয়ালগুলো কেঁপে ওঠে, কিন্তু ব্রুনোর চোখে কোনো জল নেই, কোনো অনুশোচনা নেই। সে যেন এক রোবট যে শুধু তার মেয়ের প্রতিটি যন্ত্রণার হিসাব উসুল করছে। প্রথম দিন অ্যান্টনির হাত এবং পায়ের নখ উপড়ে ফেলে। তারপর ব্রুনো কোনো শারীরিক আঘাত করে না। সে খুনিকে সারাটা দিন সম্পূর্ণ অন্ধকার এবং তীব্র ঠান্ডার মধ্যে ফেলে রাখে। ব্রুনো তার মেয়ের হাসিখুশি জীবনের পুরনো ছবিগুলো দেখতে থাকে, আর মাঝে মাঝে তার মেয়ের লাশের ছবিগুলো খুনির চোখের সামনে তুলে ধরে। খুনিকে সে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত করে তোলে যে খুনি বুঝতে পারে তার সামনে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। তৃতীয় দিন খুনিকে কোনো খাবার দেওয়া হয় না।
শুধু বেঁচে থাকার জন্য নোনা জল দেওয়া হয়। বাবা তার সার্জিক্যাল ছুরি দিয়ে খুনির শরীরের চামড়া অল্প অল্প করে ছিলতে শুরু করে। খুনি ব্যথায় অজ্ঞান হয়ে গেলে তাকে ইঞ্জেকশন দিয়ে আবার জাগিয়ে তোলা হয়, যাতে সে প্রতিটি সেকেন্ডের কষ্ট পরিষ্কার অনুভব করতে পারে। চতুর্থ দিন। তৃতীয় দিন চামড়া কাটার পর চতুর্থ দিন ব্রুনো তার সার্জিক্যাল জ্ঞানকে এক নিষ্ঠুর স্তরে নিয়ে যায়। সে খুনির শরীরের ক্ষতস্থানগুলিতে অ্যাসিড এবং লবণ জল ঢেলে দেয়। তীব্র জ্বালাপোড়ায় খুনি যখন চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হয়, তখন ব্রুনো ডাক্তার হিসেবে তাকে এমন কিছু ইনজেক্ট করে যা খুনির হার্টবিট সচল রাখে এবং তার ব্যথার অনুভূতিকে আরও 10 গুণ বাড়িয়ে দেয়। খুনি চিৎকার করার শক্তি হারিয়ে ফেলে, শুধু চোখ দিয়ে তার জল পড়তে থাকে। পঞ্চম দিনে হাতুড়ি দিয়ে হাড়গুলো গুঁড়ো করা হয়। হাড়গুলো গুঁড়ো করার পর খুনি আর কোনো মানুষ থাকে না, সে হয়ে যায় একদলা মাংসপিণ্ড। ষষ্ঠ দিনে ব্রুনো নিজেই মানসিকভাবে যেন প্রচণ্ড ভেঙে পড়ে। সে লোহা গরম করে খুনির শরীরে ছেঁকা দিতে থাকে। এই দিনে খুনি ব্রুনোর দিকে তাকে আর ক্ষমাও চায় না। সে শুধু গুনগুনির আওয়াজ করে ইশারায় মিনতি করে যেন তাকে একটি গুলি করে মেরে ফেলা হয়, কিন্তু ব্রুনো তার কান্নার আওয়াজ বন্ধ করতে তার মুখে স্টেপ সেটে দেয় এবং শেষ দিনের জন্য অপেক্ষা করে। চতুর্থ থেকে ষষ্ঠ দিন। এই অংশে গল্পে এক অদ্ভুত ডার্ক ফিলোসফি চলে আসে। অত্যাচার করতে করতে ব্রুনো নিজেও যেন মানসিকভাবে ভাঙতে শুরু করে। সে কি সত্যিই বিচার করেছে, নাকি সে নিজেই একটি পশুতে পরিণত হচ্ছে? এদিকে পুলিশ মরিয়া হয়ে ব্রুনোকে খুঁজছে। ব্রুনোর স্ত্রী টেলিভিশনের মাধ্যমে তাকে অনুরোধ করছে এই নরক বন্ধ করতে, কিন্তু ব্রুনোর মাথায় তখন জেসমিনের তার মেয়ে সেই রক্তাক্ত মুখটি ভাসছে। সে অপরদিকে ড্রাগ ইঞ্জেকশন দিয়ে বাঁচিয়ে রাখে, যাতে সে প্রতিটি সেকেন্ডের কষ্ট পরিষ্কার অনুভব করতে পারে। সপ্তম দিন এবং চূড়ান্ত সমাপ্তি। দেখতে দেখতে সেই সপ্তম দিন চলে আসে। অত্তো মেয়ের জন্মদিন। অ্যান্টনি তখন আর কোনো মানুষ নেই। সে যন্ত্রণায় ছটপট করতে করতে ব্রুনোর কাছে মৃত্যুর ভিক্ষা চাইছে। সে বলছে, আমাকে মেরে ফেলো, প্লিজ আমাকে মেরে ফেলো। কিন্তু ব্রুনো তাকে মারেনি, কারণ মৃত্যু তো এক নিমিষের মুক্তি। ব্রুনো তাকে যে শারীরিক ও মানসিক ট্রমা দিয়েছে তা মৃত্যুর চেয়েও কোটি গুণ ভয়ঙ্কর। ঠিক কথা মতো সপ্তম দিনে ব্রুনো নিজে গাড়ি চালিয়ে আধমরা ক্ষতবিক্ষত অ্যান্টনিকে নিয়ে এসে পুলিশের হেডকোয়ার্টারের সামনে ফেলে দেয়। তারপর শান্তভাবে নিজের 2 হাত বাড়িয়ে দেয় হাত করার জন্য। প্রতিশোধের এই গল্পটা হয়তো খুনিকে শেষ করে, কিন্তু একজন ভালো মানুষকেও ভেতর থেকে চিরতরে পুড়ে ছাই করে দেয়। একটি সাজানো গোছানো সুন্দর সংসার নষ্ট করে দেয়।